নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে হাড় হিম করা ভয়ঙ্কর এক ভূতের গল্প ঝুমলি। আজকের গল্প পাঠে রয়েছে শুভ ধর, অন্যান্য চরিত্রে মৌমিতা সাহা, সৌরভ রায়, বাল্মীকি, নীল এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে ঝুমলি। ধুলো উড়িয়ে সাদা ক্যাবটা একটা বড় কালো গেটওয়ালা 3 তলা বড় বাড়ির সামনে দাঁড়াতেই ক্যাবের দরজা খুলে 23-24 বছরের এক সুন্দরী ফর্সা যুবতী মেয়ে গাড়ি থেকে নেমে এসে বড় 3 তলার বাড়িটার বন্ধ গেটের সামনে দাঁড়ায়। যুবতীর পরনে সাদা জিন্স আর লাল হাত কাটা টপ, এবং সেই টপের ফাঁকা দিয়ে মেয়েটার বক্ষ বিভীজিকা হালকা দেখা যাচ্ছে। এছাড়া মেয়েটার হাতে ছোট কালো শৌখিন ভ্যানিটি ব্যাগ, পায়ে সরু পেন্সিল, কালো হিল জুতো। এছাড়া যুবতীর মুখে চড়া মেকআপ, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, চোখে মোটা করে আইলাইনার লাগানো, আর চোখের পাতায় গাঢ় লাল আইশ্যাডো, নাকে ছোট সানিয়া মির্জার নাক ছাবি, আর হাতের বড় বড় শেভ করা নখ, আর সেই নখগুলোতে সুন্দর করে নেইল আর্ট করা, আর চুলটা ছাড়া, চোখে সানগ্লাস। সেই সুন্দরী যুবতী গাড়ি থেকে নেমে চোখে সানগ্লাসটা খুলে 3 তলা বাড়িটার দিকে তাকিয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা অনি, এই বুঝি তোমার বন্ধু রিতমের সেই হাভেলিটা, যেই হাভেলিটার কথা তুমি গাড়িতে আস্তে আস্তে আমাকে বলছিলে? সোনিয়ার কথা শুনে অনিরুদ্ধ গাড়ি থেকে নেমে সোনিয়াকে জড়িয়ে ধরে 3 তলা বড় বাড়িটার দিকে তাকিয়ে এসে বলে, ইয়েস মাই সুইটহার্ট বেবি, এই সেই রিতমের হাভেলি, যে হাভেলিটার কথা তোমাকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম। বলতে পারো ওটা ওদের পুরনো, মানে আদি বাড়ি। আচ্ছা অনি, এই বাড়িটার বয়স কত? এই ধরো 150 বছর। ওদের এই হাভেলিটা ইংরেজ আমলে তৈরি শুনেছি রিতমের মুখে, কিন্তু কতটা সত্যি মিথ্যে তা জানি না। অনির মুখ থেকে এই কথা শুনে সোনিয়া হাভেলিটার দিকে তাকিয়ে বলে, অনি, তোমার কোম্পানির কাজের সূত্রে রাজগিরে এসে এই রকম একটা পুরনো হাভেলিতে থাকতে পারবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। হিন্দি সিনেমাতে হাভেলিগুলো দেখেছি, আর এখন নিজের চোখের সামনে পুরনো হাভেলিগুলো দেখে আর ওই হাভেলিতে থাকবো, এই কথাটা ভেবে আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে কি বলবো। সোনিয়ার কথা শেষ হতেই ওদের পেছন থেকে একজন হা হা করে হেসে চিৎকার করে বলে ওঠে, এই হাভেলিতে যে ঢুকবে তাই ওই ডাইনির কবলে পড়ে মরবে। ওই হাভেলিতে কাউকে থাকতে দেবে না, সবাইকে মেরে ফেলবে। পেছন থেকে হা হা করে হাসির আওয়াজ আর চিৎকার শুনে সোনিয়ার বুকটা ভয়ে ধড়াস করে ওঠে, এবং সে সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখে তার থেকে 4 হাত দূরে নোংরা ছেঁড়া জামা কাপড় পরা একটা পাগল লোক দাঁড়িয়ে আছে, আর তাদের দুজনের দিকে তাকিয়ে কালো দাঁত বের করে হি হি করে হাসছে লোকটা। লোকটার মুখে দাড়ি গোফের জঙ্গলে ভর্তি থাকার জন্য সোনিয়া লোকটার মুখ কেমন তা দেখে বুঝতে পারল না। পাগল লোকটাকে দেখে সোনিয়া অনিরুদ্ধর শার্ট খামচে ধরে বলল, অনি, অনি, তাড়াতাড়ি চলো এখান থেকে, আমার খুব ভয় করছে, লোকটা যদি আছড়ে কামড়ে দেয় আমাকে। সোনিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলে, কাম ডাউন, কাম ডাউন, আমি আছি তো বেবি, তোমার কিচ্ছু হবে না। এই কথা বলে অনিরুদ্ধ গাড়ির পেছনের ডিকি খুলে লাগেজগুলো নামিয়ে ক্যাব ভাড়া মিটিয়ে লাগেজগুলো নিয়ে বাড়ির বন্ধ গেট খুলে যেই ঢুকতে যাবে, আবার সেই পাগল লোকটা হি হি করে হেসে বলে, এই হাভেলিতে যে ঢুকবে তারা ওই ডাইনির কবলে পড়ে মরবে। ওই হাভেলিতে কাউকে থাকতে দেবে না,
সবাইকে মেরে ফেলে ও, সবাইকে। অনিরুদ্ধ সান্যাল পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। গত 6 বছর ধরে সে এই পেশার সঙ্গে যুক্ত এবং এই পেশার সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে কাজের সূত্রে দেশের নানা জায়গায় ঘুরতে হয়। এবারে অনিরুদ্ধ কাজের সূত্রে তার ওয়াইফ সোনিয়াকে নিয়ে বিহারের রাজগিরে এসেছে এবং তার ছোটবেলার বন্ধু রিতমের তৎপরতায় অনিরুদ্ধ সোনিয়াকে নিয়ে থাকার জন্য এই 150 বছরের পুরনো হাভেলিটা পেয়ে যায়। সোনিয়া সারা হাভেলিটা ঘুরে দেখছিল। দেখতে দেখতে দোতলার একটা ঘরে ঢুকে বিছানার উপর ব্যাগটা রেখে ঘরে লাগোয়া বড় গোল শৌখিন আয়নার সামনে যায় এবং আয়নার সামনে গিয়ে সোনিয়া নিজেকে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখছিল। ঠিক সেই সময় সোনিয়া আয়না দিয়ে দেখল বিছানার উপর একটা দেহাতি বউ বসে আছে, আর বউটা বাঙালি নয়, কারণ বউটার পরনে হিন্দুস্থানীদের মতন একটা লাল চিকমিক শাড়ি পরা, হাতে রং বেরঙের কাঁচের চুড়ি, কানে বড় ঝুমকো দুল, আর নাকে বড় গোল নাক ছাবি, আর সিঁথি ভর্তি কমলা রঙের সিঁদুর। সেই বউটা বিছানার উপর বসে পা দোলাতে দোলাতে তার চোখের হলুদ জ্বলন্ত দৃষ্টি দিয়ে সোনিয়ার দিকে তাকিয়ে আছে, আর বউটার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা হিংস্র মধুর সাবদের হাসি। এছাড়া সোনিয়া আয়না দিয়ে বউটার দিকে তাকিয়ে আরও একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে সে চমকে উঠল। সোনিয়া আয়না দিয়ে দেখল বউটার গলাটা কাটা এবং সেখান থেকে গল গল করে কালচে লাল রক্ত গড়িয়ে পড়ছে, এবং সেই সঙ্গে বউটার শাড়িটা পুরো লাল রক্তে রাঙা হয়ে উঠেছে। সোনিয়া আয়না দিয়ে এই রকম একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে সে চিৎকার করে অনিরুদ্ধকে ডাকে, অনি, 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 তুমি কোথায়? এইদিকে একবার তাড়াতাড়ি এসো। সোনিয়া দেখল সে চিৎকার করার সঙ্গে সঙ্গে ওই হিন্দুস্থানি বউটা কোথায় যেন হুঁশ করে মিলিয়ে গেল ঘরের মধ্যে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে। এদিকে সোনিয়ার চিৎকার শুনে অনিরুদ্ধ হাভেলির একতলাটা ঘুরে ঘুরে দেখছিল। সে তখন পড়ি কি মরি করে দোতলার ঘরে ছুটে যায়। অনিরুদ্ধ দৌড়ে ঘরে ঢুকতেই সোনিয়া তার বুকের উপর ঝাঁপিয়ে পড়তেই অনিরুদ্ধ সোনিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে সোনিয়া, তুমি চিৎকার করলে কেন এইভাবে? অনিরুদ্ধর বুকে মাথা রেখে সোনিয়া হাঁপাতে হাঁপাতে বলে, অনি, অনি, আমি আমি ঘরে ঢুকে বিছানার উপর ব্যাগ রেখে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে দেখছিলাম আয়না দিয়ে। হঠাৎ হঠাৎ আমি আয়না দিয়ে দেখি বিছানার উপর একটা বউ বসে, আর আর বউটা বাঙালি নয়, হিন্দুস্তানি। এবং এবং সেই বউটা জ্বলন্ত হলুদ দৃষ্টি দিয়ে আমার দিকে না তাকিয়ে কেমনভাবে হাসছিল। আর 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 কি সোনিয়া? আর আর বউটার গলাটা কে যেন কেটে দিয়েছে। সেই কাটা জায়গা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। আমি ঘরের মধ্যে এইরকম একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে যেই চিৎকার করে উঠি, সঙ্গে সঙ্গে বউটা কোথায় যেন ভ্যানিশ হয়ে যায়। সোনিয়ার এই কথা শুনে অনিরুদ্ধ হো হো করে হেসে ওঠে, বলে, বাবা, বিহারের হাভেলিতে এসে তুমি এরই মধ্যে হিন্দুস্তানি মেয়ে ভূত দেখে ফেললে, আমি দেখার আগেই। অনিরুদ্ধর এই কথা শুনে সোনিয়া অনিরুদ্ধর বুকের উপর থেকে মাথা তুলে কাঁদো কাঁদো গলায় বলে, তুমি বিশ্বাস করো অনি, আমি আমি কোনো জোক করছি না। সত্যি সত্যি আমি এই ঘরের বিছানার উপর একটা হিন্দুস্তানি বউকে বসে থাকতে দেখেছি, কিন্তু কিন্তু আমি চিৎকার করাতে ও সঙ্গে সঙ্গে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। সোনিয়ার কাঁদো কাঁদো গলা শুনে অনিরুদ্ধ সোনিয়াকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম।
এখন এইসব কথা মাথা থেকে সরাও তো। অনেকটা পথ জার্নি করে এসেছি, খুব খিদে পেয়ে গেছে, সঙ্গে আমি ভীষণ টায়ার্ডও। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এই হাভেলির পাশেই একটা খাবার হোটেল আছে, ওই হোটেলে গিয়ে ওখান থেকে আপাতত দুপুরের লাঞ্চটা সেরে আসি। ডিনারটা বাড়িতেই অ্যারেঞ্জ করে নেব। আমি বাড়িটা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, দেখলাম রান্নাঘরে গ্যাসের ব্যবস্থাও আছে, সঙ্গে কিছু বাসনও আছে। অনিরুদ্ধর এই কথা শুনে সোনিয়া বলল, ও, রান্নাঘরে গ্যাস ও বাসনপত্র সব আছে? হ্যাঁ, থাকবে না কেন? রীতম ও তার পরিবার তো মাঝে মধ্যে এখানে এসে থাকে, তাই এখানে সব ব্যবস্থাই আছে। এরপর অনিরুদ্ধর হাত ঘড়ির দিকে চোখ যেতেই দেখে ঘড়িতে দুপুর 1:30 বাজে। তখন অনিরুদ্ধ বলে, সোনিয়া, তাড়াতাড়ি চলো, 1:30 বেজে গেছে, এরপর হোটেলে গেলে আর খাবারই পাওয়া যাবে না। এরপর ওরা দুজন বেশি দেরি না করে হোটেলে খেতে চলে যায়। बाबू और थोड़ा भात और सब्जी देबो। সোনিয়া ভাতের মধ্যে ডাল ঢালতে ঢালতে বলল হোটেলের বেয়ারাকে, আমাকে আরও একটু আলু পোস্ত দেবেন? আপনাদের হোটেলের আলু পোস্তটা দারুণ খেতে। हाँ मैडम जी, আমি अभी আনছি। এই বলে বেয়ারাটা হোটেলের রান্নাঘর থেকে এক বাটি আলু পোস্ত নিয়ে এসে সোনিয়ার সামনে রেখে অনিরুদ্ধ এবং সোনিয়ার দিকে তাকিয়ে বলে বেয়ারাটা, স্যার, আপনারা কি রাজগিরি ঘুমনে এসেছেন? বেয়ারাটার কথা শুনে অনিরুদ্ধ খেতে খেতে বলে, না, ঘুরতে নয়, কোম্পানির প্রজেক্টের কাজে এখানে এসেছি। আবার 7 মাস বাদে প্রজেক্টের কাজ শেষ হলে চলে যাব। अच्छा 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 बाबू, यही बोलिए। तो मैंने आप लोगों को देख के सोचा कि आप लोग হয়তো এখানে ঘুরতে এসেছেন। তো বহুত লোক এখানে ঘুরতে আসে, তো তার জন্যই জিজ্ঞেস করছিলাম আপনারে। তা আপনারা এখানে এসেছেন, ও কোন সে হোটেল মে আপনারা উঠেছেন? না, কোনো হোটেলে নয়, একটা হাভেলিতে উঠেছি। তো ম্যাডাম জি, এখানে তো বহুত বড় বড় হাভেলি আছে, তা আপনারা কোন হাভেলিতে উঠেছেন? এই তো আমাদের হোটেলের কাছে যে হাভেলিটা আছে, ওই হাভেলিতেই আমরা দুজনে উঠেছি। ওটা আমার বন্ধুর হাভেলি। অনিরুদ্ধর মুখে এই কথাটা শুনে বেয়ারাটার মুখটা মুহূর্তের মধ্যে ভয়ে ফ্যাকাশে হয়ে উঠল, আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, হে রাম রাম, স্যার জি, আপনারা আপনারা ও হাভেলিতে উঠেছেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? বেয়ারাটা আবারও বলে ওঠে, ও ও হাভেলিটা ভালো না আছে স্যার জি। ও হাভেলি মে ডায়ন रहती है, ডায়ন। ওই হাভেলিতে কাউকে টিকতে দেয় না, সবাইকে মেরে ফেলে, হ্যাঁ, सबको मार डालती है वो। अगर आप लोग जिंदा বাঁচতে চান তাহলে হাভেলি ছেড়ে আজই চলে যান, আজই চলে যান। বেয়ারাটার মুখে এই রকম অদ্ভুত কথা শুনে সোনিয়ার ভুরু দুটো কুঁচকে যায় ঠিকই, কিন্তু অনিরুদ্ধ সামনে কিছু ভয় বলতে পারল না। সে চুপ করে থাকল। বেয়ারাটার মুখ থেকে এই রকম অদ্ভুত কথা শুনে অনিরুদ্ধ বলল, কি বলছো কি তুমি? ওই হাভেলিতে ডায়ন আছে? দূর, আজকালকার দিনের ছেলে হয়ে তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? অনিরুদ্ধর কথা শুনে বেয়ারাটা মুখ নিচু করে চুপ করে থাকল আর বলল, ও গাঁও वाले उस हवेली के बारे में जो बोलते हैं আমি তাই শুনি, নিজের চোখে কিছু কোনোদিন দেখিনি। অনিরুদ্ধ আবার বলে ওঠে, তা গ্রামের বাসিন্দারা ওই হাভেলি সম্পর্কে কি কি বলে একটু শুনি তোমার মুখ থেকে। वो तो सर जी, वो लोग जब অনেক রাতের বেলা হাভেলি পাশ দিয়ে ফেরেন, তখন কি ওই হাভেলি ছাদের কার্নিসের খাটতে একটা একটা औरत দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হ্যাঁ, এছাড়া ওর ওই হাভেলির ভিতর থেকে একটা 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 लड़कीর रोने की आवाज आती है। हाँ, सब लोग ने सुना है। और रात को আপনারা ওই হাভেলিতে আসার 1 বছর আগে একটা লোক अपनी बीवी और एक 6-7 बरस का बच्चा में নিয়ে रहने को आए थे, কাজের সূত্রে। তো আপনাদের মতোই, কিন্তু 2 দিন বাদ ওই হাভেলি চিলে কোটার ঘরে करी बर्गा আছে না বাবু, ওই करी बर्गा ঝুলন্ত অবস্থায় बच्चा, वो जो बच्ची लड़की थी उसकी लाश, हाँ, उद्धार হলো বাবু, বাচ্চা মেয়েটার। কে বা কারা এইভাবে মানলো वो आज तक पता नहीं चला बाबू। ये इस घटना के बाद से वो हवेली में
और कोई नहीं रहता बाबू, हाँ, और कोई आना भी नहीं चाहता। और आप लोग आए इतने दिनों के बाद। বেয়ারাটার মুখ থেকে এই সব ঘটনা শুনে সোনিয়া বেশ ভয়ার্ত এবং কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, পেয়ারা ভাই সাহেব, এইসব তুমি কি বলছো? সত্যি সত্যি 1 বছর আগে হাভেলিতে এইসব ঘটনা ঘটেছিল? और मैडम जी, वो गाँव वाले जो बोलते हैं, मैं बस वही बता रहा था आपको। हमें अपनी आंखों से कुछ देखी नहीं। বেয়ারাটার কথা শুনে অনিরুদ্ধ বলে ওঠে, যা নিজের চোখে তুমি কিছুই দেখোনি, তা তুমি ওই গ্রামের অশিক্ষিত লোকের কথা শুনে বিশ্বাস করে গেলে? অনিরুদ্ধর কথায় লোকটা আর কিছু বলল না, চুপ করে থাকল। এরপর ওদের দুজনের খাওয়া হয়ে গেলে হোটেলের দাম মিটিয়ে হাভেলিতে ফিরে আসে। এরপর সেই দিন আর সোনিয়ার সঙ্গে আর কোনো রকম অদ্ভুত ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু সোনিয়ার মনের মধ্যে হোটেলের বেয়ারাটার এই হাভেলির সম্পর্কে বলা কথাগুলো সমানে তার কানে বাজতে থাকল। আর মনের মধ্যে এক অজানা ভয়ের সৃষ্টি হল। পরদিন সকাল হতেই অনিরুদ্ধ অফিসের কাজে বেরিয়ে যাওয়ার পর সোনিয়া রান্নাবান্না করে নিজের মতো খানিকটা হাভেলিটাকে গুছিয়ে নিয়ে সমস্ত কাজ সারতে সারতে তার বেলা হয়ে যায়। এরপর সে সমস্ত কাজ সেরে বাথরুমে স্নান করার জন্য যখন যায়, দেখে বাথরুমের ভিতর একটা কুলুঙ্গি ছিল। সেই কুলুঙ্গির ভিতর কয়েকটা কাঁচের চুড়ি রাখা। লাল কুলুঙ্গির ভিতর কাঁচের চুড়ি দেখে সোনিয়া বেশ অবাক হয় আর বলে, বাথরুমের কুলুঙ্গির ভিতর কাচের চুড়ি এলো কি করে? কাল যখন এই বাথরুমে স্নান করেছিলাম তখন তো কুলুঙ্গির ভিতরে কাচের চুড়িগুলো দেখিনি। এই কথা বলতে বলতে কাঁচের চুড়িগুলো হাতে নিয়ে দেখে, বলে, কাল এতটা রাস্তা জার্নি করে এসেছি, তাই এতটাই ক্লান্ত ছিলাম, হয়তো কুলুঙ্গিতে এটা রাখাই ছিল, আমি ক্লান্তির কারণেই দেখতে পাইনি। সোনিয়া স্নান করে নিজের ঘরে এসে আয়নার সামনে যখন কাঁচের চুড়িগুলো হাতে পড়ে দেখছিল, ঠিক সেই সময় সোনিয়ার কানের সামনে হিস হিসে মেয়েলি গলায় কে যেন বলে ওঠে, এই কাচের চুড়িগুলো আমার, তুই খুলে রেখে দে। কানের সামনে হিস হিসে মেয়েলি কণ্ঠ শুনতে পেতেই সোনিয়া ভয়ে চমকে ওঠে। এই কথাটা তার কানের সামনে কে বলল? এটা দেখার জন্য সোনিয়া সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। তার মনে হতে থাকে তার সঙ্গে ঘরে দ্বিতীয় অদৃশ্য কেউ একজন আছে, কারণ সেই অদৃশ্য অশরীরী ব্যক্তির সমানে চলাফেরার আওয়াজ একটু হলেও টের পাচ্ছিল সোনিয়া। ঘরে অদৃশ্য ব্যক্তির উপস্থিতি টের পেয়ে সোনিয়া ভয়ে সঙ্গে সঙ্গে হাতের কাঁচের চুড়িগুলো খুলে রাখে এবং বাথরুমে রাখা ভেজা জামা কাপড়ের বালতি নিয়ে ছাদে যখন জামা কাপড় মেলতে যায়, তখন সোনিয়ার সঙ্গে আরও একটা অদ্ভুত আর অস্বাভাবিক ঘটনা ঘটে। ঘটনা ঠিক বলা যায় না, সোনিয়ার মধ্যে একটা অদ্ভুত, একটা অস্বাভাবিক অনুভূতি হয়। সেটা হলো, সোনিয়া যখন ছাদে জামা কাপড় মেলছিল তখন তার সমানে মনে হচ্ছিল সারা ছাদ জুড়ে অদৃশ্য কেউ যেন নূপুর পরে ছোটাছুটি করছে এবং সেই নূপুরের ঝনঝনানি আওয়াজ তার কানে আসতে লাগলো। দিনে দুপুরে ছাদে অদৃশ্য কারোর নূপুরের আওয়াজ পেতেই সোনিয়া সঙ্গে সঙ্গে ভয়ে কোনো রকমে ছাদে ভেজা জামা কাপড়গুলো মেলে দৌড়ে নিচে নেমে আসে। সোনিয়া যখন সিঁড়ি দিয়ে দোতলায় নামতে যাবে, হঠাৎ সে দেখে ছাদ থেকে একটা বউ দৌড়ে সঙ্গে সঙ্গে জান চিলেকোঠার ঘরে ঢুকে গেল, কিন্তু বউটার মুখটা সে দেখতে পেল না, কারণ বউটার মুখটা ঘোমটা দিয়ে পুরো ঢাকা ছিল। কিন্তু সোনিয়া বউটার চেহারার আদল দেখে বুঝতে পারল গতকাল তার ঘরে আয়নায় বিছানার উপর যে বউটা বসেছিল আর আজ যে বউটা চিলেকোঠার ঘরে দৌড়ে ঢুকে গেল, তার সঙ্গে চেহারার হুবহু মিল আছে।
কি গো সোনিয়া, তখন থেকে দেখছি খাবার নিয়ে বসে আছো, কিচ্ছু খাচ্ছ না। শরীর ভালো আছে তো তোমার? কিছুক্ষণ নীরবতার পর অনিরুদ্ধ প্রশ্নে সোনিয়া মুখ নিচু করে বলে ওঠে, আমার শরীর ভালোই আছে, কিন্তু কিন্তু কি সোনিয়া? কিন্তু অনি, এই বাড়িটা ভালো নয়। এই বাড়িতে অদৃশ্য কিছু একটা আছে। সোনিয়ার মুখে এই কথা শুনে অনিরুদ্ধ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, এই বাড়িতে অদৃশ্য কিছু একটা আছে? কি আছে এই বাড়িতে সোনিয়া? অনিরুদ্ধর প্রশ্নের উত্তরে সোনিয়া তার সঙ্গে দুপুরে কি কি ঘটনা ঘটেছে সব অনিরুদ্ধকে বলতেই অনিরুদ্ধ বলে, আসলে তুমি কোনোদিনও ফাঁকা বাড়িতে একা থাকোনি তো, এই প্রথমবার তুমি অচেনা একটা জায়গায় ফাঁকা এত বড় বাড়িতে থাকছো, তাই তোমার মনে নানান ধরনের ভ্রান্ত ধারণা সারাদিন তৈরি হচ্ছে। আর কিছুদিন অপেক্ষা করো, দেখছি আমি তোমার সঙ্গে সারাক্ষণ থাকার জন্য আর তোমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য কোনো লোক ঠিক করতে পারি কিনা। অনিরুদ্ধর মুখে এই কথা শুনে সোনিয়া বলে, এখানে আমার সঙ্গে সারাদিন থাকার জন্য ও আমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য কোনো লোক কি পাবে? সোনিয়ার কথা শুনে অনিরুদ্ধ বলে, এখানে কাউকে বলে দেখি কোনো লোক পাওয়া যায় কিনা। কাকে বলবে শুনি অনি? ভাবছি হোটেলের ওই বিয়ারাটাকেই একবার বলে দেখব, কাল যেখানে আমরা দুজন লাঞ্চ করতে গিয়েছিলাম। ও যদি কোনো রকমভাবে তোমার সঙ্গে সারাক্ষণ থাকার জন্য লোক ঠিক করে দিতে পারে তাহলে ভালোই হয়। হ্যাঁ, ওই হোটেলের বিয়ারাটাকে বলতে পারো, ও তো এখানকার পুরনো লোক। আমি ভাবছি কালকে গিয়ে ওকে কথাটা বলবো। এরপর অনিরুদ্ধ রাতের ডিনার করার পর তার একটা স্বভাব আছে, রাতে শোয়ার আগে প্রতিদিন তার নাইট ওয়াক না করলে কিছুতেই ঘুম আসে না। তাই সে অভ্যেস মতো হাভেলির ছাদে একটু ঘুরতে যায়। আর এইদিকে সোনিয়া রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে একতলা থেকে দুতলা যেই নিজের ঘরে ঢুকতে যাবে, দেখে অন্ধকারে আলো আধারি ঘরে আয়নার সামনে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। আর আয়নার সামনে দাঁড়িয়ে কি সব যেন করছে ঘরের মধ্যে। আয়নার সামনে একটা অচেনা নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অন্ধকারের মধ্যে সোনিয়া ভয় পেয়ে যায় এবং সে এক পা করে এগিয়ে গিয়ে সেই নারী মূর্তির উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, তুমি তুমি কে? আমার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে কি করছো তুমি? সোনিয়া এই প্রশ্ন করাতে দেখে সেই নারী মূর্তি ধীরে ধীরে তার দিকে মুখ ফেরায়। সেই নারী মূর্তি মুখ ফেরাতেই সোনিয়া দেখে ঘরে জ্বলা হালকা লাল নাইট বাল্বের আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটা আর কেউ নয়, ওই হিন্দুস্থানি বউটা। আর সেই হিন্দুস্থানি বউটা সোনিয়ার দিকে তাকিয়ে এক গাল হেসে ওই অন্ধকার ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সোনিয়া অন্ধকার ঘরের মধ্যে এই দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এইদিকে অনিরুদ্ধ যখন খোলা ছাদের উপর পায়চারি করছিল এক মনে আর রাতের মনোরম দৃশ্য উপভোগ করছিল, হঠাৎ তার চোখ পড়ে হাভেলির ছাদের কার্নিসের দিকে। কার্নিসের দিকে অনিরুদ্ধর চোখ যেতেই অনিরুদ্ধ দেখে ছাদের সরু কার্নিস ধরে এক মহিলা হেঁটে বেড়াচ্ছে। আর ছাদের কার্নিস ধরে যেই মহিলাটি হাঁটছিল তাকে দেখে অনিরুদ্ধ বলে ওঠে, এই মহিলাটির চেহারা খুব চেনা চেনা লাগছে। এই কথা বলতে বলতে অনিরুদ্ধ মহিলাটিকে ভালো করে দেখার জন্য যেই এগোতে যাবে, দেখে ছাদের কার্নিস ধরে যে মহিলাটি হাঁটছে সে আর কেউ নয়, তার স্ত্রী সোনিয়া। কিন্তু অনিরুদ্ধ সোনিয়ার পোশাক আশাক দেখে খানিকটা অবাক হয়। সে দেখে সোনিয়ার পরনে লাল চিকমিকে শাড়ি আর এক হাত ভর্তি কাঁচের চুড়ি আর পায়ে রূপোর মোটা নুপুর। সোনিয়ার পরনে এমন অদ্ভুত পোশাক আশাক দেখে অনিরুদ্ধ বেশ অবাক হয়, বলে ওঠে, সোনিয়াকে তো কোনোদিনও এরকম পোশাক আশাক পরতে দেখিনি। ওইসব পোশাক আশাক পরে ছাদের কার্নিশে ঘোরাফেরা করছে কেন?
ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? সোনিয়াকে অদ্ভুত পোশাক আশাক পরে ছাদের কার্নিস ধরে হাঁটতে দেখে এইরকম একটা ভয়ানক দৃশ্য দেখা মাত্র অনিরুদ্ধ যেই সোনিয়া বলে চিৎকার করে ছুটতে যাবে, দেখে সঙ্গে সঙ্গে সেই মহিলা হুঁশ করে কোথাও যেন উধাও হয়ে যায়। উধাও হয়ে যেতেই অনিরুদ্ধ থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে এবং ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। তারপর খানিক বাদে ধাতস্থ হতেই অনিরুদ্ধ ছাদ থেকে নেমে যেই নিজের ঘরে ঢুকতে যাবে, দেখে সোনিয়া মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সোনিয়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ ছুটে যায় এবং সোনিয়াকে কোলে তুলে বিছানার উপর শুইয়ে দিয়ে বোতল থেকে কিছুটা জল সোনিয়ার চোখে মুখে ছেঁটা দিতেই সোনিয়ার জ্ঞান ফেরে কিছুক্ষণ বাদে। সোনিয়ার জ্ঞান ফিরতেই সে ধরফর করে উঠে বসে আর অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বেশ ভয়ার্ত এবং কাঁপা কাঁপা গলায় বলে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তুমি তুমি এই হাভেলিটা ছেড়ে দাও, এই হাভেলিটা তুমি ছেড়ে দাও। এটা এটা ভালো না। ওই ওই খাবার হোটেলের বিয়ারাটা ঠিক কথাই বলছিল। এই এই হাভেলিতে সত্যি সত্যি ভূত আছে। সোনিয়ার মুখে এই কথা শুনে ঠিকই, কিন্তু তার সঙ্গেও যে কিছুক্ষণ আগে ছাদে অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা অনিরুদ্ধ আর সোনিয়ার সামনে মুখে প্রকাশ করল না। উল্টে সোনিয়াকে জিজ্ঞাসা করল, আচ্ছা সোনিয়া, তুমি ঘরের মধ্যে কি এমন জিনিস দেখলে যা দেখে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে? অনিরুদ্ধর প্রশ্নের উত্তরে সোনিয়া তখন তার সঙ্গে কিছুক্ষণ আগে ঘরে কি কি ঘটনা ঘটেছে সব বলে। অনিরুদ্ধ সোনিয়ার মুখ থেকে সব শোনে কিন্তু কিছু বলে না, চুপ করে থাকে। এরপর সেই দিন রাতে অনিরুদ্ধর আর ঘুম এলো না। সারা রাত তার মনে হতে লাগলো তার ঘরের করিডোরে কে যেন নুপুর পায়ে ঝমঝম আওয়াজ তুলে ঘুরে বেড়াচ্ছে আর ফিসফিস করে কি যেন বলছে, কিন্তু ফিসফিস করে কি বলছে তা শোনা গেল না। কিন্তু ফিসফিসানি আওয়াজটা শুনে মনে হলো কোনো মেয়ের ফিসফিস করে কিছু একটা বলছে বা বলার চেষ্টা করছে। ভাইয়া, আমি এই হাভেলিতে কাজ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। নয়নার এই কথা শুনে সোনিয়া বলে ওঠে, কি শর্ত নয়না? তুমি বলো আমাদেরকে। নয়না তখন হাভেলির ভিতর চারিদিকটা বেশ ভয়ার্ত দৃষ্টিতে তাকাতে তাকাতে বলে, ভাবিজি, আমি আপনার সঙ্গে সারাদিন থাকবো, কিন্তু সন্ধে 8টা বাজলে আমি আর আপনার সঙ্গে থাকতে পারবো না। আমি তখন কিন্তু নিজের ঘরে চলে যাব। নয়নার এই শর্তের কথা শুনে অনিরুদ্ধ বলে, বেশ, তাই হবে। তোমাকেই বাড়িতে থাকতে হবে না সারাদিন। রাত্রি 8টা বাজলে তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, আর তুমি যখন বাড়ি যাবে তার আগে হয়তো আমি ততক্ষণে কাজ থেকে ফিরে আসবো কোনো কোনো দিন। অনিরুদ্ধর এই কথা শুনে নয়না আবার বলে ওঠে, ভাইয়া, ভাবিছি আমার একটা শর্ত আছে। আর কি শর্ত বলো নয়না? ভাবিছি আমাকে কিন্তু 2000 টাকা করে দিতে হবে, তবেই আমি এই ভুতুরে হাভেলিতে কাজ করব, নয়তো আমি করব না, এক্ষুনি চলে যাব। নয়নার এই শর্তের কথা শুনে আর মাইনের ডিমান্ড শুনে অনিরুদ্ধ আর সোনিয়া দুজন দুজনের মুখের দিকে কিছুক্ষণ তাকায়। তারপর অনিরুদ্ধ বলে ওঠে, আচ্ছা, তুমি যা চাইবে আমরা তাই দেব। তুমি শুধু তোমার ভাবির সঙ্গে রাত 8টা পর্যন্ত এই হাভেলিতেই থেকো, এইটুকুই আমার অনুরোধ। অনিরুদ্ধর কথা শুনে নয়না বলে, আপনারা বেশি টাকা দিচ্ছেন বলেই আমি এই ভুতুরে হাভেলিতে কাজ করতে রাজি হচ্ছি, না হলে মরতে কেউই ভুতুরে হাভেলিতে আসে নাকি? ভাইয়া, ভাবিছি আপনাদের ভালো কথাই কইছি, সময় থাকতে থাকতে এই এই হাভেলি ছেড়ে চলে যান। যদি
আপনাদের প্রাণের ভয় থাকে। এই হাভেলিতে যেই আসে সেই ওই ডাইনির কবলে পড়ে মরে। হোটেলের বেয়ারাটার মুখ থেকে আর নয়নার মুখ থেকে একই কথা শুনে অনিরুদ্ধ আর সোনিয়া দুজন দুজনের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। তারপর সোনিয়া বলে, আচ্ছা নয়না, অনেক কথা বলেছ, এখন চলো, সারাদিন তোমাকে কি কি কাজ করতে হবে একটু বুঝিয়ে দিই। এই কথা বলে সোনিয়া নয়নাকে নিয়ে রান্নাঘরে চলে যেতেই অনিরুদ্ধ একতলার ডাইনিং রুম ছেড়ে দোতলা সিঁড়ি দিয়ে উঠতে যাবে। হঠাৎ তার মনে হলো একটা 6-7 বছরের বাচ্চা মেয়ে ওদের ঘর থেকে বেরিয়ে সোজা দৌড়ে যেন ছাদের চিলে কোঠার ঘরে যেন ছুটে চলে গেল হি হি করে হাসতে হাসতে। কিন্তু বাচ্চা মেয়েটা এত দ্রুত দৌড়ে গেল, অনিরুদ্ধ বাচ্চা মেয়েটার মুখখানা ভালো করে দেখতে পেল না। এই দৃশ্য দেখা মাত্র অনিরুদ্ধ সিঁড়ি দিয়ে উঠে তাড়াতাড়ি চিলে কোঠার ঘরে যায় বাচ্চা মেয়েটাকে দেখার জন্য। কিন্তু চিলে কোঠার ঘরে গিয়ে কোনো বাচ্চা মেয়েকে দেখতে পেল না সে। তারপর নিজের মনের ভুল ভেবে চিলে কোঠার ঘর থেকে বেরিয়ে যেই সিঁড়ি দিয়ে দোতলায় নামতে যাবে, দেখে সিঁড়িতে নয়না বলে কাজের মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আর অনিরুদ্ধর দিকে কেমন একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে এক শয়তানি হাসি হাসছে। নয়নাকে ওইভাবে সিঁড়িতে দাঁড়িয়ে হাসতে দেখে অনিরুদ্ধ বেশ ভয় পেয়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, নয়না, তুই এখানে কি করছিস? যা 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 কাজে যা। অনিরুদ্ধ এই প্রশ্ন করাতে দেখল নয়না তার প্রশ্নে কোনো জবাব না দিয়ে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো হিস হিসে গলায়, কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। এই বাড়িতে যে আসবে তাকেই মেরে ফেলবে। এই কথা বলতে বলতে নয়না সিঁড়ি দিয়ে ওঠে অনিরুদ্ধর গলাটা টিপে ধরার জন্য। অনিরুদ্ধর গলা টিপে ধরতে অনিরুদ্ধ কোনো রকমে তার গলা থেকে নয়নার হাতটা সরানোর চেষ্টা করে এবং সোনিয়াকে ডাকার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর কিছুক্ষণ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি চলার পর অনিরুদ্ধ কোনো রকমে চিৎকার করে কষ্ট করে সোনিয়াকে ডাকে, সোনিয়া, বাঁচাও। এদিকে সোনিয়া রান্নাঘরে দাঁড়িয়ে রান্নার জন্য সবজি কাটছিল আর ওইদিকে নয়না রান্না করছিল। অনিরুদ্ধর তারস্বরে চিৎকার দোতলা থেকে আসতেই দুজনে রান্নাঘরের কাজ ফেলে পড়ি কি মরি করে দোতলায় ছুটে যায় আর গিয়ে দেখে অনিরুদ্ধ ছাদের চিলে কোঠার ঘরের সামনে শুয়ে চোখ বন্ধ করে সমানে হাত পা ছুঁড়ছে আর তারস্বরে চিৎকার করছে, সোনিয়া, সোনিয়া, বাঁচাও, বাঁচাও সোনিয়া। অনিরুদ্ধকে চিলে কোঠার ঘরের সামনে শুয়ে চোখ বন্ধ করে ওইভাবে হাত পা ছুঁড়ে তারস্বরে চিৎকার করতে দেখে সোনিয়া এবং নয়না সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং সোনিয়া অনিরুদ্ধর গায়ে হাত দিয়ে ডাকতে থাকে সমানে, অনিরুদ্ধ, এই অনিরুদ্ধ, কি হয়েছে তোমার? তুমি এইভাবে চিৎকার করছো কেন? সোনিয়ার কথা কানে আসতেই অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায় আর দেখে সোনিয়ার পাশে নয়না দাঁড়িয়ে আছে। কিন্তু নয়নার চোখে মুখে কিছুক্ষণ আগে যে হিংস্র ভাবটা দেখেছিল সেটা আর দেখতে পেল না, উল্টে তার চোখ মুখ ভয়ে শুকনো দেখালো। সোনিয়াকে দেখে অনিরুদ্ধ ধরফর করে উঠে বসতেই সোনিয়া জিজ্ঞাসা করে, কি গো, তোমার কি হয়েছিল? তুমি তুমি ওইভাবে চিৎকার করছিলে কেন? সোনিয়ার প্রশ্ন শুনে অনিরুদ্ধ আর চোখে নয়নার দিকে তাকায় আর কিছুক্ষণ আগে তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে আর নয়না তার সঙ্গে কি কি করেছে সব চেপে যায়, যাতে সোনিয়া এই সব ঘটনার কথা শুনে পাছে ভয় না পায়। অনিরুদ্ধ আসল ঘটনা চেপে গিয়ে সোনিয়ার দিকে তাকিয়ে বলে, আমার কিচ্ছু হয়নি। আসলে চিলেকোঠার ঘরে একটা কাজে ঢুকেছিলাম। চিলেকোঠার ঘরে একটা বাদুড় ছিল, সেটা আমাকে দেখে অ্যাটাক করতে আসছিল, তাই দেখে আমি ভয় পেয়ে গেছিলাম খুব। এই কথা সোনিয়াকে বলে অনিরুদ্ধ উঠে অফিসে বেরোনোর জন্য তৈরি হতে চলে যায়। অনিরুদ্ধকে ওইভাবে উঠে যেতে দেখে আর ওর ওই অস্বাভাবিক ধরনের আচার আচরণ দেখে সোনিয়া মনে মনে বলে, ওর সঙ্গে চিড়ে কোঠার ঘরে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যা হয়তো আমার কাছে লুকিয়ে যাচ্ছে, কিন্তু কি ঘটনা ঘটেছে
সেটা আমাকে ওর থেকে যেভাবেই হোক জানতেই হবে। দুদিন সোনিয়া আর অনিরুদ্ধর সঙ্গে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি হাভেলিতে। তৃতীয় দিনের মাথায় নয়নার সঙ্গে একটা ঘটনা ঘটে এবং সেটা খুব মর্মান্তিক। নয়না কাজকর্ম সেরে দুপুরের খাওয়া দাওয়া করে হাভেলির ছাদের চিলে কোঠার ঘরে শুতে যায় নয়না। যবে থেকে হাভেলিতে কাজে ঢুকেছে তার দুপুরে বিশ্রাম করার জন্য হাভেলির চিলে কোঠার ঘরটা বরাদ্দ করে দিয়েছিল সোনিয়া। নয়না দুপুরের খাওয়া দাওয়া সেরে চিলে কোঠার ঘরে যখন ঘুমোচ্ছিল তখন হঠাৎ একটা চাপা অস্বস্তিতে নয়নার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হতে থাকে তার বিছানার চারপাশে অদৃশ্য কে যেন খিলখিল করে হাসছে আর বিছানার চারিদিকে ঘুরছে, এবং খিলখিল করে হাসির আওয়াজটা নয়নার শুনে মনে হলো কোনো বাচ্চা মেয়ে খিলখিল করে হাসছে আর তার বিছানার চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। চিলে কোঠার ঘরে এইরকম একটা অস্বাভাবিক অনুভূতি হতেই নয়না বিছানা ছেড়ে উঠে ঘরের চারিদিকে ঘুরে তাকিয়ে দেখে ঘরের ভিতরে কে খিলখিল করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাউকেই ঘরের ভিতর দেখতে না পেয়ে যেই বিছানায় আবার শুতে যাবে নয়না, বিস্ফারিত দৃষ্টিতে সে তাকিয়ে দেখে বিছানার উপর ৬-৭ বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে আর নয়নার দিকে একটা নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সেই নীল জ্বলন্ত চোখের দিকে তাকানোর মতো নয়, কারণ বাচ্চা মেয়েটা ওর ওই নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে সব মনে হয় ধ্বংস করে দেবে। এছাড়া নয়না দেখল বাচ্চা মেয়েটার গলায় একটা কালো কালশিটে দাগ, এবং দাগটা দেখেই বোঝা যাচ্ছে ওটা একটা মোটা দড়ি দাগ। এরপর নয়না বিছানার উপর বসে থাকা বাচ্চা মেয়েটার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল কাঁপা কাঁপা গলায়, এই তুমি কে? নয়না দেখল তার প্রশ্নে বাচ্চা মেয়েটা কোনো রকম জবাব দিল না, উল্টে সে বিছানার উপর থেকে উঠে ধীরে ধীরে নয়নার দিকে এগিয়ে আসতে লাগলো। মুখে একটা শয়তানি হাসি লেগে রয়েছে। নয়না বাচ্চা মেয়েটাকে ওইভাবে এগিয়ে আসতে দেখে সে এক পা করে চিলে কোঠার ঘরের বাইরে যেই বেরোতে যাবে, হঠাৎ একটা কিসের সঙ্গে ধাক্কা খেতেই নয়না ভয়ে চমকে উঠে পেছন ফিরে তাকিয়ে দেখে তার ঠিক সামনাসামনি তারই বয়সী একটা অচেনা বউ দাঁড়িয়ে আছে, আর সেই অচেনা বউটার চোখে মুখে একটা হিংস্র মধুর হাসি খেলা করছে। নয়না দেখল সেই অচেনা বউটার গলার নলি কেটে সেখান থেকে কালচে লাল রক্ত গড়িয়ে পড়ছে, আর বউটার চোখের মনি বলে কিছু নেই, দুটো কালো কালো গহ্বর। একদিকে ওই বাচ্চা মেয়েটা আর অন্যদিকে ওই অচেনা বউটাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নয়না চিৎকার করে ওঠে সোনিয়ার উদ্দেশ্যে, ভাবিজি আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেললো। কিন্তু নয়নার সেই ডাক সোনিয়ার কান পর্যন্ত আর পৌঁছয় না, কারণ কে বা কারা সোনিয়াকে যেন চিরদিনের মতন ঘুম পাড়িয়ে দিয়েছে। সে আর সেই ঘুম থেকে উঠবে না। নয়নাকে চিলেকোঠার ঘরে কড়ি বর্গায় ঝুলন্ত অবস্থায় আর সোনিয়াকে রান্নাঘরের ভিতরে অর্ধেক পোড়া অবস্থায় পাওয়া গেছে। কি তাই তো অনিরুদ্ধ? হ্যাঁ রে প্রান্তিক, নয়নাকে চিলেকোঠার ঘরে কড়ি বর্গায় ঝুলন্ত অবস্থায় আর সোনিয়াকে রান্নাঘরের ভিতরে অর্ধেক পোড়া অবস্থায় পাওয়া যায় সেদিন। ওদের দুজনকে হাভেলির ভিতরে ঢুকে কে বা কারা ওইভাবে নৃশংসভাবে হত্যা করলো আজও তা আমার কাছে রহস্য। হাভেলির আশেপাশে যারা থাকে তারা ওদের দুজনের মৃতদেহ দেখে বলেছে। এই কথাটা বলে অনিরুদ্ধ চুপ করে যেতেই মুম্বাইয়ের সিনিয়র প্যারানর্মাল ইনভেস্টিগেশনের প্রান্তিক বসু অনিরুদ্ধর উদ্দেশ্যে বলে ওঠে, হাভেলির আশেপাশে লোকজন কি বলেছে মৃতদেহগুলো দেখে বল প্লিজ। অনি চুপ করে থাকিস না, এটা চুপ করে থাকার সময় নয়। অনি বল প্লিজ, বল আমাকে। প্রান্তিকের কথায় অনিরুদ্ধ বলে ওঠে কাঁদো কাঁদো গলায়, ওরা বলেছে এ কোনো সাধারণ মানুষের কাজ নয়, এই কাজ হলো ওই হাভেলির ভিতরে থাকা ওই অশরীরী প্রেতাত্মার। ওই হাভেলিতে আজ পর্যন্ত যারাই এসে থেকেছে তাদেরকে কে বা কারা যেন ওই হাভেলির ভিতরে অদ্ভুতভাবে মেরে হাভেলির নানান জায়গায় ফেলে রেখে দেয়। এরপর কয়েকদিন পর যখন ওই হাভেলির ভিতর থেকে পচা দুর্গন্ধ বেরোয়, তখন ওই হাভেলির আশেপাশে যারা থাকে তারা ওই
হাভেলির ভিতর দরজা ভেঙে ঢুকে হাভেলির নানা জায়গা থেকে তাদের বডি উদ্ধার করেছে। আর বডিগুলো যখন পাওয়া যেত না, তখন সেই বডিগুলোর খুব বিশ্রী অবস্থায় পড়ে থাকতে দেখা যেত। আর এক একজনের তো চোখ মুখ চেনাই যেত না। এছাড়া ওই হাভেলির আশেপাশে যারা থাকে তাদের বক্তব্য হলো ওই হাভেলিতে যারাই থাকতে আসে তাদের মৃত্যু নিশ্চিত ওই অশরীরী প্রেতাত্মার হাতে। অনিরুদ্ধর মুখে এই কথা শুনে প্রান্তিক চেয়ার থেকে উঠে কাঁচের বড় জানলার সামনে দাঁড়ায়। তারপর পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা জ্বালিয়ে মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে, তাহলে তুই বলতে চাইছিস এই হত্যা দুটো কোনো মানুষের কাজ নয়, কোনো অশরীরী প্রেতাত্মার কাজ, কি তাই তো? হ্যাঁ প্রান্তিক, আর আমি তো তোকে বললাম ওই হাভেলিতে থাকার সময় আমারও সোনিয়ার সঙ্গে কি কি দুটো ঘটনা ঘটেছিল। এরপরেও কি তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুই তো একজন প্যারানর্মাল ইন্ডিকেটর। আরে না না, তোর কথা বিশ্বাস হবে না কেন? আচ্ছা, তুই বলছিলিস ওই হাভেলিটা তোর এক বন্ধুর, তাই তো? তোর ওই বন্ধু এই হাভেলিতে থেকে কোনো ভুতুরে এক্সপিরিয়েন্স করেছে জানিস কিছু? মানে তোকে বলেছে কোনোদিনও কিছু? প্রান্তিকের এই প্রশ্নে অনিরুদ্ধ বলে, না, রতিম ওর হাভেলির কথা কিছুই বলেনি আমাকে কোনোদিন। আমার সঙ্গে ওর কথা হতোই বা কোথায়? আমি কাজের সূত্রে নানা জায়গায় ঘুরে বেড়াতাম দেশে দেশে, আর ও থাকতো কলকাতার ওর অফিসের কাজ নিয়ে। ওই মাঝে মাঝে কথা হতো ফোনে। আমি বিহারে রাজগীরে কাজে আসার আগে ওর সঙ্গে ফোনে কথা হয়েছিল। ওর সঙ্গে কথায় কথায় আমার সোনিয়াকে নিয়ে রাজগীরে যাওয়ার কথা বলতেই ও তখন আমাদের থাকার জন্য ওর হাভেলিটার কথাই বলে, এবং আমরাও রাজগীরিতে হাভেলি আছে শুনে এক কথা রাজি হয়ে যাই ওই হাভেলিতে থাকার জন্য। আমাদের রাজগীরে যাওয়ার 3 দিন আগে ও কুরিয়ারে করে ওর হাভেলির চাবি পাঠিয়ে দেয়। অনিরুদ্ধর মুখে রতিমের কথা শুনে প্রান্তিক বলে, অনিরুদ্ধ, তুই তোর ওই বন্ধু রতিমকে একবার আমার সঙ্গে দেখা করাতে পারবি? মানে ওর কাছ থেকে ওই হাভেলিটার সম্পর্কে অনেক কিছু জানার আছে আমার মনে হচ্ছে ওই হাভেলিতে কোনো রহস্য লুকিয়ে আছে যা রতিম তোদের কাছে লুকিয়ে গেছে। প্রান্তিক বসু ব্যাঙ্গালোরের স্পুকি প্যারানর্মাল সোসাইটির সিনিয়র অফিসার। উনি এবং ওনার টিম গত 9 বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় যে যে ভৌতিক স্থানগুলো আছে সেই জায়গাগুলোতে নানা ধরনের ভৌতিক ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, এবং যেখানে যেখানে ভৌতিক স্থানের সন্ধান পান সেই সব জায়গায় উনি এবং ওনার টিম ছুটে যায় ইনভেস্টিগেশনের জন্য। নমস্কার স্যার, আমার নাম রতিম ঘোষ। অনিরুদ্ধর কাছে শুনলাম আপনি নাকি আমায় ডেকে পাঠিয়েছেন। কেন ডেকে পাঠিয়েছেন যদি বলেন? হ্যাঁ রতিনবাবু, আমি অনিরুদ্ধকে দিয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি। আচ্ছা রতিনবাবু, আপনার বিহারের রাজগীরে যে হাভেলিটা আছে ওইখানে কোনোদিনও কোনো মার্ডার বা অস্বাভাবিক কোনো কিছু ঘটনা ঘটেছিল কি? যদি একটু মনে করে বলেন আমাকে। প্রান্তিকের মুখে এই প্রশ্ন শুনে রতিমের মুখটা কেমন যেন সাদা ফ্যাকাশে হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, হঠাৎ এই প্রশ্ন স্যার? কিছু কি হয়েছে ওই হাভেলিতে আবার? হ্যাঁ রতিনবাবু, হয়েছে বলেই তো আপনাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা আগে বলুন, ওই হাভেলিতে কিছু কি ঘটেছিল? মানে আগে কিছু লুকানোর চেষ্টা করবেন না প্লিজ, কিন্তু যদি লুকোন তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশের কাছে নিয়ে যাব এক্ষুনি। আপনার হাভেলিতে যে দুটো ঘটনা ঘটেছে সেটা মার্ডার না অন্য কিছু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাই আপনি আমার কাছে কিছু না লুকিয়ে সবটা কনভিন্স করুন। এটা আমার কাছে একটা ভাইটাল কেস, আর যেই কেসটা আমার কলেজের বন্ধু অনিরুদ্ধর সঙ্গে ঘটেছে। প্রান্তিকের গম্ভীর প্রশ্নে মুখ নিচু করে খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আজ থেকে 8 বছর আগে আমাদের ওই বিহারের রাজগিরির হাভেলিতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়, এবং এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের পরিবারের কাছে খুব লজ্জাজনক ব্যাপার ছিল। তাই আমরা সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা আমার পরিবার বাড়ির বাইরে কোথাও এক্সপোজ করেনি। এত বছর ধরে আজ আপনি জিজ্ঞেস করছেন বলে তাই সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা বলতে বাধ্য হচ্ছি।
আপনার পরিবারে কি এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে 8 বছর আগে, যা আপনার পরিবার কোনোদিনও বাইরে এক্সপোজ করেনি? প্রান্তিকের প্রশ্নের উত্তরে তার পরিবারের সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা বলতে শুরু করে। আজ থেকে 8 বছর আগে আমার মেজদা হঠাৎই আমাদের বিহারের রাজগীর গ্রামে একটি গরিব হিন্দুস্তানি পরিবার থেকে একটি মেয়েকে বিবাহ করে আনে। মেয়েটির নাম ছিল ঝুমলি। কিন্তু আমার মেজদা হঠাৎ করেই বাড়ির সবার অমতে গিয়ে একটা গরিব হিন্দুস্তানি মেয়েকে বিবাহ করে ঘরে তুলেছিল বলে সেটা সবার অপছন্দ ছিল। মানে মেজদার সঙ্গে ঝুমলির এই বিয়ে আমাদের বাড়ির কেউই মেনে নেয়নি। আর আজ থেকে 8 বছর আগে আমার দাদু ঠাকুমাও বেঁচে ছিল, এবং দাদু বেঁচে থাকাকালীন আমাদের ওই রাজগীরে যে গ্রামে আমরা থাকতাম সেখানে দাদুর অনেক প্রতিপত্তি ছিল। দাদুকে ওইখানকার গ্রামবাসীরা অনেক সমীহ করে চলত, সঙ্গে দাদুকে ভয়ও পেত। আর মেজদা যে পরিবারের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটাবে তা দাদু জানতো না, আর আগে থেকে প্রস্তুতও ছিল না। মেজদা ঝুমলিকে বিয়ে করে আনার পর থেকে বাড়ির সবাই ওর সঙ্গে খুব খুব খারাপ ব্যবহার করত। সেই সঙ্গে ও গরিব ঘরের মেয়ে বলে ওকে খুব খোটা দিত, নানা ধরনের অকথা কুকথা শোনাতো, আজে বাজে কথা বলতো। দাদু দিদা ঝুমলিকে তো সহ্যই করতে পারতো না দুচোখে। এইভাবে দিন চলতে চলতে ওই হাভেলিতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। আর দুর্ঘটনাটা যখন ঘটে তখন আমার বাবা মা আমাকে দিল্লির নয়ডাতে ফিল্ম সিটি কলেজে পড়তে পাঠিয়ে দেয়। আমার বয়স তখন 21, আর আমি ঘটনাটা পরে বাবা মায়ের মুখ থেকে শুনি। ঘটনাটা হলো, ঝুমলি দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির লোকেদের অপমান ও অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাতের বেলা বাড়ির সবার অলক্ষ্যে গিয়ে নাকি ওই হাভেলির ছিলে কোঠার ঘরে নিজের গায়ে আগুন দিয়ে নাকি আত্মহত্যা করে। বাবার মুখে ঝুমলির আত্মহত্যার কথা শুনে বাবার কথা আমার খুব একটা বিশ্বাস হয়নি। আমার তখন একটাই কথা মনে হয়েছে, ঝুমলিকে আমি যেটুকু দেখেছি ও আত্মহত্যা করার মেয়ে কিন্তু নয় স্যার। ওকে বাড়ির কেউ কিছু একটা করেছে, সেটা হয়তো বাবা আমার কাছে লুকিয়ে যাচ্ছে। ঝুমলির মৃত্যুর 1 মাস পর আমার কাছে খবর আসে দাদু নাকি ছাদ থেকে পড়ে মারা গেছে। কিন্তু দাদু ছাদ থেকে পড়ে যে কি করে মারা গেল তা বাড়ির লোকেদের কাছে রহস্য থেকে যায়। দাদুর মৃত্যুর আবার 2 মাস পর ঠাকুমা মারা যায় পুকুরের জলে ডুবে। ঠাকুমা সাঁতার জানতো, কিন্তু কিভাবে পুকুরে জলে ডুবে মারা যায় তা বাড়ির লোকেদের কাছে রহস্য থেকে যায়। চিরদিনের মতো হাভেলিতে 3-3টে অস্বাভাবিক মৃত্যুর পর ওই হাভেলিতে কেউ বেশি দিন টিকতে পারল না, কারণ মাঝরাতে চিলে কোঠার ঘর থেকে কার যেন হাউ হাউ করে করুণ কান্নার আওয়াজ শোনা যেত। আর সেই সঙ্গে হাভেলির পেছন দিকের পুকুরে ঝপাং ঝপাং করে কে যেন স্নান করছে, আর সেই আওয়াজ শোনা যেত। কিন্তু মাঝরাতে পুকুরে কে স্নান করছে তাকে বাড়ির কেউ কোনো দিনও দেখতে পাইনি। বাড়িতে যখন এইসব ঘটনা ঘটছে তখন আমি সেই সময় 5 দিনের ছুটিতে ওই হাভেলিতে ঘুরতে যাই, এবং সেই সময় আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। কলেজের সামনে পরীক্ষা ছিল, তার জন্য একদিন অনেক রাত পর্যন্ত পড়ে আমি যখন শুতে যাই তখন ঘড়িতে 2টো কিংবা 2:30 এইরকম বাজে। আমাদের বাড়ির নিচতলায় একটা স্টাডি রুম ছিল। আমাদের বাড়ির সব ছেলেমেয়েরা ওই স্টাডি রুমে পড়তো। আমি যখন স্টাডি রুম থেকে পড়ে একতলার সিঁড়ি দিয়ে উঠে 2তলার করিডোর ধরে নিজের ঘরে যেতে যাব, দেখি করিডোরে একটা ঘোমটা দেওয়া বউ নিচু হয়ে ঝাড় দিচ্ছে। করিডোরে একটা হালকা নীল বাল্বের আলো জ্বলছিল বলে, আর বেশিরভাগটা অন্ধকার ছিল বলে বউটার মুখটা আমি ভালো করে দেখতে পাইনি। আমি অচেনা বউটাকে করিডোরে ওইভাবে নিচু হয়ে ঝাড় দিতে দেখে আমি সঙ্গে সঙ্গে অচেনা বউটার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি, এই কে তুমি? এত রাতে ঝাড় দিচ্ছ কেন? আমার প্রশ্ন শুনে বউটা ঝাড় দেওয়া থামিয়ে দেয় এবং ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং আমার দিকে মুখ ফেরায় অচেনা বউটা।
আমার দিকে যেই মুখ ফেরায় আমি বউটার মুখটা দেখে ভয়ে চমকে উঠি, কারণ যে বউটা আমার সামনে দাঁড়িয়েছিল সেই বউটা আর কেউ নয়, ঝুমলি। এবং ঝুমলি একটা কঠোর ক্রূর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বলছিল ফ্যাস ফ্যাসে গলায়, এই বাড়ির আমি কাউকে ছাড়ব না, যারা আমাকে হত্যা করেছে তাদের আমি ঠিক দেখে নেব। ঝুমলিকে আমার সামনে ওইভাবে দাঁড়িয়ে হাসতে দেখে আমি চিৎকার করে উঠি মা বাবার উদ্দেশ্যে। আমি চিৎকার করতেই ঝুমলি যেন অন্ধকার করিডোরে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আমার চিৎকার শুনে বাবা মা বাড়ির সবাই ছুটে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। আমি কিছুক্ষণ আগে যা দেখেছি সব খুলে বলি বাড়ির লোকেদের। ওরা তখন আমার কথা শুনে বলে তারাও নাকি মাঝে মধ্যেই রাত্রিবেলা ঝুমলিকে হাভেলির মধ্যে ঘুরতে দেখেছে। এরপর আমরা বাড়ির সবাই একে একে ভয় ওই হাভেলি ছেড়ে চলে আসি। কিন্তু ওই হাভেলিতে দেখাশোনার জন্য আমাদেরই একটা গ্রামের লোককে রেখেছিলাম, তার নাম মুংলি। কিন্তু হাভেলির আশেপাশে যারা থাকতো তাদের সূত্রে জানতে পারি মুংলিকে নাকি হাভেলির 3 তলার চিলেকোঠার ঘরে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা মুংলির দেহটা কেটে ছিঁড়ে খণ্ড বিখণ্ড করে রেখে দিয়ে গেছে। এরপর আমরা দুবার হাভেলিতে ভাড়া বসিয়েছি, কিন্তু কেউ বেশি দিন টিকতে পারেনি। তারা বলেছে নাকি তারা রাতের বেলা মাঝে মধ্যেই ওই হাভেলি জুড়ে একটা হিন্দুস্তানি বউকে ঘুরতে দেখেছে এবং চিলেকোঠার ঘর থেকে নানা ধরনের আওয়াজ শুনেছে। ভাড়াটাদের মুখ থেকে এইসব কথা শুনে আমরা ওই হাভেলির ভাড়া দেওয়া বন্ধ করে দিই। তারপর এত বছর পর অনিরুদ্ধরা ওই হাভেলিতে থাকে, কিন্তু অনিরুদ্ধর মুখে যা যা শুনলাম আমার মনে হয় ঝুমলির অতৃপ্ত আত্মা এখনো ওই হাভেলিতে আটকে আছে। আর আমার কাছে ঝুমলির মৃত্যুটা এখনো রহস্যজনক মনে হয়। আমার মনে হয় ওর ওই মৃত্যুর পেছনে কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে। আচ্ছা রতিমবাবু, আপনি বলতে পারেন যে ঝুমলি মারা যাবার পর ওর দেহটা আপনাদের বাড়ির কেউ দেখেছিল কিনা? প্রান্তিকের প্রশ্নে রতিম বলে, আসলে স্যার আমি তো বাইরে ছিলাম, ঠিক জানতাম না। বাবা যা যা বলেছে তাই আমি শুনেছি। রতিমের মুখে সব শুনে প্রান্তিক বলে, আমার মনে হচ্ছে আপনাদের এই হাভেলির ভিতর এমন কিছু একটা আটকে রয়েছে যার জন্য ঝুমলির অতৃপ্ত আত্মাটা আজও আটকে রয়েছে। আজ এত বছর ধরে, এবং ওই হাভেলির ভিতর কি এমন আছে তা আমাকে জানতে হলে আমাকে আর আমার টিমকে গিয়ে দেখতে হবে সেখানে। আচ্ছা, আমি আর আমার টিম যদি আপনাদের বিহারের রাজগীরের হাভেলিতে যাই ইনভেস্টিগেশনের জন্য, তো আপনার এতে কোনো আপত্তি নেই তো রতিমবাবু? না স্যার, একদমই আপত্তি নেই। আর আমিও চাই আপনারা ঝুমলির মৃত্যুটা খুঁজে বার করুন, কারণ আমার মনে হয় ওই হাভেলিতে এমন কিছু আছে যার জন্য এইসব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। হ্যাঁ, বেশ, আমি তাহলে সামনের শনিবার আমার টিমকে নিয়ে ওই হাভেলিতে যাচ্ছি। কি আপনি যাবেন তো? স্যার যাব, কিন্তু আমি ওই হাভেলিতে থাকবো না, আমি হোটেলে থাকবো। এতে আপনার কোনো আপত্তি নেই তো? না, একদমই নেই। আপনি বলছেন আপনার মেজ বৌদি এই চিলেকোঠার ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিলেন, কিন্তু যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবে ঘরের দেওয়ালে তো পোড়া দাগের চিহ্ন থাকবে, কিন্তু এই ঘরে তো কোনো পোড়া দাগের চিহ্ন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কি এই ঘরটাকে কোনোদিনও রং করিয়েছিলেন বলে মনে পড়ে আপনার? প্রান্তিকের এই প্রশ্ন শুনে রতিম বলে, না স্যার, এই ঘরটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হতো। এই ঘরে কোনোদিনই কেউ রং করেনি যতটুকু আমি জানি। রতিমের কথা শুনে প্রান্তিক চিলেকোঠার ঘরে একবার চারিদিকে তাকিয়ে নিয়ে বলে, ভেরি স্ট্রেঞ্জ,
যে মানুষ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এই ঘরে কোনো পোড়া দাগের চিহ্ন নেই পর্যন্ত, অথচ এই ঘরে কোনোদিন রং করা হয়নি। ভেরি স্ট্রেঞ্জ। এই কথা বলতে বলতে প্রান্তিক চিলে কোঠার ঘরের জানলার সামনে একটা বড় আলমারি ছিল। সেই আলমারির সামনে দাঁড়াতেই আলমারির ভিতর থেকে কে যেন প্রান্তিকের কানের সামনে বলে ওঠে করুণ সুরে, কাঁদো কাঁদো গলায় ফিস ফিস করে, কেউ কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো, ওরা ওরা আমাকে বন্দি করে রেখেছে। হঠাৎ আলমারির ভিতর থেকে একটা মেয়ের চাপা ফিসফিসানির আওয়াজ এবং কিছু কথা শুনে প্রান্তিক ভয় চমকে ওঠে এবং আলমারির দিকে তাকায়। তারপর রতিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা রতিমবাবু, এটা কিসের আলমারি? মানে এখানে কি রাখেন? ওই তো স্যার, আমাদের আসলে সোনার গয়নার ব্যবসা, তো তাই এই আলমারিটায় পুরনো ফাইলপত্র এবং যাবতীয় জিনিসপত্র রাখা হতো। আমি এই আলমারিটা কোনোদিনও খুলে পর্যন্ত দেখিনি এর ভেতর কি আছে। এই কথা শুনে প্রান্তিক বলে, আচ্ছা, আপনি কি একবার এই আলমারিটা আমায় খুলে দেখাবেন? আমার মনে হচ্ছে এই আলমারির ভেতর কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আমার কাছে তো এই আলমারির চাবি নেই, চাবি আছে জেঠুর কাছে। আপনি ইমিডিয়েট আলমারিটা ভাঙুন। কেন স্যার, কি জন্য? যা বলছি তাই করুন, হাতে আমাদের কিন্তু বেশি সময় নেই। এরপর প্রান্তিকের কথা অনুযায়ী রতিম, প্রান্তিক এবং প্রান্তিকের কিছু টিম আলমারিটা ভাঙে। অনেক কষ্টে আলমারি ভাঙার পর দেখা যায় আলমারির ভিতর তাকগুলোতে পুরনো অনেক ফাইলে ভর্তি। তারপর প্রান্তিকের ভুলবশত কোনো একটা তাকে হাত লাগতেই সেই তাকটা অদ্ভুতভাবে সরে যায়, আর সরে যেতেই দেখা যায় একটা দেওয়াল। সেই দেওয়ালের উপর একটা বড় পেইন্টিং। আলমারির পিছনে একটা দেওয়াল, আর দেওয়ালের গায়ে ঝোলানো পেইন্টিং দেখে রতিম বেশ অবাক হয়ে বলে, এই স্টোর রুমের এই আলমারির পেছনে কোনো দেওয়াল আছে জানি না তো। বাড়ির কেউ তো এই দেওয়ালের কথা আমাকে বলেনি। আলমারির পেছনে দেওয়াল আর দেওয়ালে টাঙানো ছবিটা দেখে প্রান্তিক বলে ওঠে, আমার মনে হচ্ছে রতিমবাবু, এই দেওয়ালের ছবির পিছনেই কোনো রহস্য লুকিয়ে আছে। এই কথা বলে প্রান্তিক দেওয়ালের ছবিটা ধরে একটু টানাটানি করতেই সেই ছবিটা হাতে চলে আসে, এবং এরপর ওরা দুজন যা দেখে তা হলো ওই ছবির পেছনে একটা বড় লম্বা চৌকো খোপ মতন করা আছে। সেই লম্বা চৌকো খোপটার ভিতরে একটা বউকে দাঁড় করানো আছে, এবং সেই বউটা পুরো উলঙ্গ, গায়ে কোনো জায়গায় কোনো বস্ত্র নেই। এছাড়া একটা অদ্ভুত জিনিস দেখা গেল, বউটার দেহটা যে এত বছর ধরে এই আলমারির দেওয়ালের পিছনে কোপে রাখা ছিল বন্দি অবস্থায়, বউটার শরীরে কোনো জায়গায় কোনো পচন ধরেনি, পুরো টাটকা অবস্থায় দাঁড় করানো বউটাকে। এটা দেখা মাত্র রতিম প্রান্তিকের হাতটা চেপে ধরে বলে, এই তো স্যার, মেজদার বউ ঝুমলি। কিন্তু আমি তো শুনেছিলাম ও আত্মহত্যা করেছিল, কিন্তু ওকে খুন করে ওর ডেড বডি এখানে কে লুকিয়ে রাখলো? রতিমের প্রশ্নে প্রান্তিক বলল, আপনারই বাড়ির কোনো সদস্য এই কাজ করেছে হয়তো, কিন্তু এখন তো সেটা কোনোভাবেই জানা সম্ভব নয় রতিমবাবু। এরপর ওই দেওয়ালের খোপের ভেতর থেকে ঝুমলির দেহটা যখন নামিয়ে মাটিতে শোয়ানো হলো, দেখা গেল ঝুমলির সারা নগ্ন শরীরে এবং মুখে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ। ঝুমলিকে কেউ ধর্ষণ করেছে, এবং ধর্ষণ করে ঝুমলির গলার নলিটা কেটে কে যেন ঝুমলিকে খুন করেছে। গলার নলিটা কেটে দেওয়ার জন্য এখনো সেখান থেকে ঝরঝর করে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। ঝুমলির দেহটা নামানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক বলে ওঠে রতিমের উদ্দেশ্যে, ওহ, আপনি তাড়াতাড়ি একটা পুলিশ স্টেশনে কল করুন। এই ডেড বডি এখন দাহ করা কোনোভাবেই যাবে না। আগে পোস্টমর্টম হবে, তারপর বডি দাহ করা হবে। কারণ এখন যদি বডি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করি, তাহলে শ্মশান কর্তৃপক্ষ পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাইবে, তখন আপনি কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। তাই ভালো কথা বলছি, আগে আপনি পুলিশ স্টেশনে ফোন করে ওদের সবটা জানান। প্রান্তিক যখন রতিমকে এইসব কথা বলছিল, তখন ঘরের মধ্যে একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটে গেল। সেটা হলো, স্টোর রুমের কোথা থেকে একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল। সেই মেয়েলি কণ্ঠটা ফ্যাসফ্যাসে গলায় রতিমের উদ্দেশ্যে বলছে, সতীন বাবু,
আপনি জানতে চাইছিলেন না একটু আগে আমাকে কে বা কারা ধর্ষণ করে খুন করে আমার বাড়ির পিছনে লুকিয়ে রেখেছে? সেই জঘন্যতম কাজটা যে করেছে সে আর কেউ নয়, আপনার দাদু স্বয়ং অরুণেশ ঘোষ। আপনার দাদু লোক দিয়ে জঘন্যতর কাজটা করেছে আমার উপর আজ থেকে 8 বছর আগে। কারণ আপনার দাদু আমাকে মোটেই পছন্দ করত না, আর আপনার দাদু আমার উপরে জঘন্যতর কাজটা করার জন্য যোগ্য শাস্তিও দিয়েছে। আমি তাকে তার যোগ্য শাস্তি দিয়েছি। স্টোর রুমের ভেতর থেকে ঝুমলির ফ্যাসফ্যাসানি গলা আর ওই কথাগুলো শুনে রতিম স্টোর রুমের মেঝের উপর শোয়ানো ঝুমলির দিকে তাকায়। বিস্ফারিত দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে বলে, ঝুমলি যদি মেঝের ওপর শুয়ে থাকে তাহলে স্টোর রুমের ভেতরে যে এখন কথাগুলো বলছে সে কি ঝুমলি, না ঝুমলির অশরীরী অতৃপ্ত প্রেতাত্মা? এতক্ষণ শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প ঝুমলি। আজকের গল্প পাঠে রয়েছে শুভ ধর, অন্যান্য চরিত্রে মৌমিতা সাহা, সৌরভ রায়, বাল্মীকি, নীল এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। কেমন লাগলো আমাদের আজকের নিবেদনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের সম্পাদনা ও ডিরেকশনে রয়েছে মৌমিতা সাহা। শব্দগ্রহণ ও আবহে মিহাজ প্রোডাকশন হাউস থেকে মৌমিতা এবং প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই আমরা ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন। ধন্যবাদ।